কমিউনিস্ট পার্টি কোনোদিনই পাকা চুলের পার্টি ছিল না। সদ্যপ্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য যখন পার্টিতে রাজ্য কমিটির মেম্বার হয়েছিলেন তখন সব চুল কালো ছিল। সুভাষ চক্রবর্তী যখন পার্টিতে রাজ্য কমিটির মেম্বার ছিলেন মাথা ভর্তি চুল ছিল এবং সব চুল কালো ছিল। শ্যামল চক্রবর্তী, মইনুল হাসান, মানব মুখার্জি, তাপস বসু, মৃণাল দাস, বিমান বসু নিজে, এরকম অজস্র উদাহরণ দিতে পারি যারা যে সময় পার্টিতে রাজ্য কমিটির মেম্বার হয়েছিলেন সেই সময় তাদের সব চুল কালোই ছিল। সুতরাং কমিউনিস্ট পার্টিতে চিরকালই নবীন প্রবীণের সহাবস্থান চলেছে। এই যে বুড়োদের পার্টি এটা একটা পরবর্তীকালের হচ্ছে বামপন্থীদেরকে কোণঠাসা করার জন্য একটা পরিকল্পিত লব্জ। এখন মুশকিল হয়ে গেল হচ্ছে এই লব্জটা যদি পার্টির ভেতরেও বিশ্বাসযোগ্য হয়ে যায় তাহলে হয় সমস্যা। লব্জটাকে পার্টির ভেতরেও কেউ কেউ বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি না। কারণ আমি মনে করি চিরকালই ইয়ংরা ছিল এবং সেই ইয়ংদের আনবার জন্য কোনো বিশেষ পদ্ধতি অবলম্বনের প্রয়োজন হয়নি, সেই ইয়ংরা নিজেদের যোগ্যতা দিয়েই এসেছিলেন। সুতরাং এই যে আপনি বলছেন যে পাকা চুলের তত্ত্ব, এইটা সম্পূর্ণ ভ্রান্ত। কিন্তু এটা ঠিক যে আমি নিজে মনে করি যে 2011 সালে মানুষ পরিবর্তনই চেয়েছিলেন। 34 বছর আমাদেরকে দেখার পরে মানুষ চেয়েছিলেন আমরা যাই এবং আমরা গেছিলাম। 2016 সাল থেকেই মানুষ তৃণমূল যাক এটা চাইছেন। 2016 সালে আপনারা সেই বিশ্বাসযোগ্যতাটা কি করতে পেরেছেন যে বিকল্প আপনারা? আমি সেন্টেন্সটা শেষ করে নিই। 2016 সালের নির্বাচনী ফলাফল যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন বাম কংগ্রেসের যে আসন সমঝোতা হয়েছিল আধা খেচড়া, এই আধা খেচড়া আসন সমঝোতা সেটা তৃণমূল কংগ্রেসের থেকে গোটা রাজ্যে মাত্র 30 লক্ষ ভোট কম পেয়েছিল। যার অর্থ হচ্ছে একটা বুথে 20টা টিএমসিকে ভোট দেওয়া লোক বাম কংগ্রেসের প্রার্থীকে ভোট দিলেই নির্বাচনী রেজাল্টটা হতো বাম কংগ্রেস জোট 200, তৃণমূল বাকিটা। এখন এই যে এটা হয়েছিল তৃণমূলকে হারাতে যাওয়ার মনোভাব থেকে। এবার 2016 বিধানসভায় কংগ্রেসের সঙ্গে আমরা আসন সমঝোতা করলাম, মানুষের একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করলাম যে মানুষ ভাবলো এরা দুজনে মিলে পারবে টিএমসিকে হটাতে। কিন্তু 2019 লোকসভায় সেই আসন সমঝোতাটা আর রক্ষিত হলো না, যে কোনো কারণেই হোক। ফলে যে মানুষ 2016 আমাদের এবং কংগ্রেসকে যৌথভাবে তৃণমূলকে পরাজিত করবার শক্তি হিসাবে বেছে নিতে সম্মত হয়েছিল, সেই মানুষ আমাদের বিচ্ছিন্ন হতে দেখে মনে করলো যে এরা আর তাহলে এককভাবে কেউ পারবে না, তাহলে এককভাবে কে পারতে পারে? বিজেপি। যার জন্য 2019 কিন্তু বিজেপি লোকসভায় 18টা আসন পেয়ে গেল। এইবার 2021 বিধানসভা, তখন আবার আমাদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হলো ঠিক, কিন্তু মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জনের প্রশ্নে বিজেপি ততদিনে কেন্দ্রীয় সরকারে থাকার সুবিধা, রাজ্যে সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিষ্ঠিত করার ধারাবাহিক প্রয়াস, বিভিন্ন ধর্মীয় সংগঠনকে ব্যবহার, এই সব কিছুর মধ্য দিয়ে একটা উগ্র হিন্দুত্ববাদ প্রচারে অনেক বেশি সাফল্য অর্জন করে নেওয়ার ফলে রাদার দেন আপনাদের বিশ্বাসযোগ্যতা, রাইট, কারণ আপনাদের মানুষজন তখন বিশ্বাস করতে পারেনি একবার কংগ্রেসের সঙ্গে হাত ধরা, একবার কংগ্রেসের হাত ছাড়া। কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে তন্ময়বাবু প্রশ্নটা এখানেই যে একটা সময় যে বামেদের দেখা যায়নি যে তরুণ প্রজন্মকে তুলে আনতে, তারপরে আমরা দেখলাম যে 21 মীনাক্ষী এবং 24 দীপশিতা ধর তারা সামনে উঠে আসে, অর্থাৎ পাকা চুল তত্ত্বকে সরিয়ে দিয়ে একেবারে কালো চুলের নবীন প্রজন্মকে সামনে আনা। আপনি কি মনে করছেন এটা ভালো হচ্ছে না আরো ভয়ঙ্কর হচ্ছে? কেন তোলা হয়নি বলছেন? 21 মীনাক্ষী বলছেন, 16 শতরূপ বলছেন, এতদিন তো হয়নি। 2011 পর্যন্ত কি 16 ছিল না? 16 শতরূপ ছিল না? দুই একজন এখনকার মতো এখনো তো তাই, সৃজন, দীপশিতা, এখন নামগুলো পর আসে, কিন্তু 11 পর্যন্ত এরকম কটা নাম এসেছে? কেন 2019 লোকসভায় হাওড়ার প্রার্থী ছিল সৌমিত্র, কত বয়স? শ্রীরামপুরের প্রার্থী ছিল কত বয়স? কেন, কে বলেছে ছিল না? মানুষের মনে তো দাগ কাটতে পারেনি। এইটা প্রশ্ন হচ্ছে, এইটা যে ওই যে বললাম এটা কি দেরি করে ফেললো দল বুঝতে? আমি বলছি এই যে পরিকল্পিত লব্জটা, এই লব্জটাকে ব্যবহার করাটা শুরু হলো হচ্ছে তারপর থেকে। যদি এই লব্জটা আগে ব্যবহার করা হতো তাহলে হয়তো হাওড়ার সুমিত্র যে প্রার্থী হয়েছিল লোকসভায়,
সেই সুমিত্র মীনাক্ষীর মতো প্রচার পেতে পারত। হুগলিতে শ্রীরামপুর কেন্দ্রে যে প্রার্থী হয়েছিল সেই প্রচার পেতে পারত। কিন্তু ঘটনাচক্রে তখন এই লব্জটাকে প্রতিষ্ঠিত করা হয়নি বলে তারা এই প্রচারটা পায়নি। কিন্তু সিপিআইএম তরুণদের উপর ভরসা করেনি, এই স্ট্যাম্পটা সিপিআইএমের গায়ে কেন মেরে দেবেন? সিপিআইএম তো তরুণদের উপর ভরসা করেছে বলেই তো হাওড়া কেন্দ্রে সুমিত্র ক্যান্ডিডেট হয়েছিল, করেছে বলেই তো শ্রীরামপুর কেন্দ্রে ইয়ং ক্যান্ডিডেট হয়েছিল। সুতরাং খালি দীপশিতা ইয়ং ক্যান্ডিডেট, সৃজন ইয়ং ক্যান্ডিডেটের একমাত্র সত্য না, এর আগের ইয়ং ক্যান্ডিডেট ভেতরে সত্যতা আছে। ঠিক 2024 সালে আপনার একটা জেতা জায়গা এবং সুন্দর করে গোছানো একটা জায়গা হচ্ছে দমদম উত্তর বা উত্তর দমদম, যাই বলি না কেন, আপনি সেখানকার বিধায়ক ছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্যকে আপনি হারিয়ে সেখানে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। 2024-এ মানে গত কিছুদিন আগে যখন সেখানে একজন বাম মুখ খোঁজা হচ্ছে, বাম প্রার্থী কে হবে খোঁজা হচ্ছে, তখন সেখানে দেখা গেল যে সুজন চক্রবর্তীকে দাঁড় করানো হলো, অথচ যার গোছানো সংসার সেটা আমরা দেখেছি যে আপনি করোনার সময় রেড ভলেন্টিয়ার্সরা কিভাবে কাজ করেছে, আপনি নিজে সেখানে দিনের পর দিন পড়ে থেকেছেন, তারপরও আপনাকে সেখানে বাছা হলো না। এটা কি একটা বড় বিশ্বাসঘাতকতা বলে আপনি মনে করেন? না, বিশ্বাসঘাতকতার কি আছে? আমাদের পার্টিতে একটা অভ্যন্তরীণ সমীক্ষা হয়েছিল, সেই সমীক্ষায় মনে করা হয়েছিল যে মুর্শিদাবাদ, দমদম, শ্রীরামপুর এই আসনগুলো আমাদের কাছে সম্ভাবনাময় হলেও হতে পারে। ন্যাচারালি এই আসনগুলোতে পার্লামেন্টারিয়ান হিসেবে যারা বেশি দক্ষ হতে পারেন বা বেশি দক্ষ ছিলেন বা অতীতে দক্ষতার পরিচয় দিয়েছেন তাদের প্রার্থী করা হয়েছে। তাহলে দীপশিতার কি অতীতের দক্ষতা আছে যে তাকে দীপশিতার অতীত দক্ষতা বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে দাঁড় করিয়ে দেওয়া হলো? দীপশিতার অতীত দক্ষতা না থাকলেও দীপশিতা আজকে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা পরিচিত নাম হয়ে উঠেছে এবং যথেষ্ট যোগ্যতা সম্পন্ন একটি মেয়ে, যে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে তার গবেষণা সেটাকে সে প্রতিষ্ঠিত করছে। সুতরাং দীপশিতা যোগ্য, এ বিষয়ে কোনো সংশয় থাকার কথা না। তাহলে কি আপনি অযোগ্য ছিলেন দমদমের জন্য? নিশ্চয়ই সুজন চক্রবর্তীর তুলনায় অযোগ্য, কিন্তু হয়তো একটা আপনার অংশের তুলনায় যোগ্য হতে পারি, সুজন চক্রবর্তীর তুলনায় নিশ্চয়ই অযোগ্য। একটা অংশের মানুষ বলছে সেখানে আপনার একটা লবি ছিল আপনার তৈরি করা এবং সেই ভোটটা সুজন চক্রবর্তীর দিকে যায়নি, তাই সেখানে ফলাফল এতটা খারাপ হয়েছে। তাই আমি এরকম মনে করি না। প্রথম কথা হচ্ছে আমি এটা বিশ্বাসই করি না যে লোকসভা বিধানসভার নির্বাচনে কোনো এইরকম তথাকথিত লবি করে কেউ কোনো ভোটে কোনো প্রভাব ফেলতে পারে। পঞ্চায়েতে পারতে পারে, পৌরসভায় সামান্য পারতে পারে, কিন্তু লোকসভা বিধানসভা এসব পারা সম্ভব। আমি এটা বিশ্বাস করতে গেলে মানুষকে অসচেতন ভাবতে হয়।